বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি। 1 ঘন্টা ধরে কলকাতা বন্দরে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। তৃণমূলের প্রস্তাবে ফিরহাদকে মুখ্য সচেতক করা হয়েছিল, সেই সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন। বিধানসভায় জমা দেওয়া প্রস্তাবে সই কি তাঁরই? ফিরহাদ হাকিমকে প্রশ্ন সিআইডি। যে তৃণমূল বিধায়করা বলেছিলেন সই তাঁদের নয়, কি জানেন ফিরহাদ? প্রশ্ন সিআইডি। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, তার আগে ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি। এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এরপরে থানার বাইরে তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী ও স্থানীয়রা। পুলিশ আমাকে রাত্রিবেলা গিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন। যত জিনিস ছিল সব কিছুতে দখলদারি করেছে। দু ভাই স্বরূপ বিশ্বাস এসে বাবাকে এসে থ্রেট দেয়, উল্টে বলে তোর ছেলেকে পরে বুঝে নেবো। এটা ওনার স্পেশাল গিফট। যার অঙ্গুলি হেলনে এতদিন ধরে চলত টালিগঞ্জ স্টুডিও পাড়া, সেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। পালাবদলের আগে অবধি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শেষ কথা ছিলেন তিনি। বিশ্বাস ব্রাদার্সের একচ্ছত্র আধিপত্য ছিল, তাদের কথা ছাড়া সিনেমা পাড়ায় পাতাও নড়ত না। এবার সেই স্বরূপ বিশ্বাসকে মহিলার সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। যা হয় ধর্মের কল বাতাসে নড়ে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং নির্দেশে এই দুই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, টলিউডকে কলুষিত করেছিল, যেভাবে প্রযোজক, টেকনিশিয়ান, পরিচালক, আর্টিস্ট সবার মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছিল, তার সবার জানা। বাইরে থেকে আর প্রযোজকরা আসেন না এখানে শুটিং করতে, এবং তার নিয়ম যদি না মানতেন কোনো টেকনিশিয়ান বা কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর বা কেউ, তাকে এক ঘরে করে দাও, কাজ কেড়ে নাও, এই ছিল তাদের নিয়ম এবং নীতি। যার বিরুদ্ধে টালিগঞ্জের সিনেমা পাড়ায় গত 15 বছরে অজস্র অভিযোগ ওঠা সত্ত্বেও কোনো কর্ণপাত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টালিগঞ্জে ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো শিল্পী, কলাকুশলীকে ব্যান করেছেন, সিনেমা কিংবা সিরিয়ালের কাজ করতে দেননি। সেই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসী এবার পুলিশের জালে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাহাপুর কলোনির বাড়ি থেকে গ্রেফতার করা হয় ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে। তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী ও স্থানীয়রা। স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে উত্তেজনা ছড়ায়। তাদের সামনে দিয়ে স্বরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে তুলতে হবে, এই দাবি করে থানার বাইরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। সবাই দেখবে ওকে তোলা হচ্ছে, তোলাবাজি থেকে শুরু করে মহিলা কর্মী সব পেশা চোর বিরুদ্ধে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিশ্বাস 2024 সালে আমাকে আমার ভাইকে মেরে আমার সামনে 4টে দাঁত ফেলে দেয়। আমার ভাইকে আমাকে সারা রাত হসপিটালে ঘুরতে হয়, কেউ একটা এমসিও করে না হসপিটাল থেকে। তখন পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের সহায়তায় ছিল, আমাদের সহায়তায় ছিল না। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করার সময় রীতিমতো হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। দিনের পর দিন জমি দখল করা, বাড়ি দখল করা, প্লাস আদার যেগুলো রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের যে মাফিয়াগিরি, তো মানুষ আজকে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, মানুষের যেটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটেছে। ডিমের ক্রেট নিয়ে এসেছিলেন কয়েকজন বিজেপি কর্মী। এত ভালো ভালো কাজ করেছে, সেই জন্য ওনার জন্য আমি গিফট নিয়ে এসেছি। ভালো টিম, নোংরা লোকের জন্য ভালো টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নদীর একাংশ দখল করে তৈরি হয়েছিল ভেড়ি, কোথাও আবার তৈরি হয়েছে রেস্তোরাঁ, কোথাও হোটেল তৈরির অভিযোগ। শওকত মোল্লা ও তাঁর পরিবারের বিরুদ্ধে এভাবেই নদী ও জমি দখলের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। এসবের মধ্যে শওকত মোল্লার বাড়ির রং নিয়েও শুরু হয়েছে জল্পনা। হ্যাঁ, মাছের কথা নেই, ওই শওকত মোল্লা নিজে ওর বাহিনী, হারবন্দ বাহিনী সব নিয়ে সাতগণ নিয়ে। উনি খুব খারাপ, ওনার শাস্তি হোক। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। পুকুর চুরির কথা অনেকেই শুনেছেন, কিন্তু নদী চুরি, হ্যাঁ,
প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে বৃহস্পতিবার শওকত মোল্লার খোঁজে যখন দিনভর বিভিন্ন জায়গায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ, সেই তৃণমূল নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দখলদারির একাধিক অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। শওকত মোল্লার পাশাপাশি তার স্ত্রী এমনকি ভাইয়ের বিরুদ্ধেও দখলদারির ভুরি ভুরি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই ছিল মাতলা নদী। ছিল এই কারণেই বলা হচ্ছে, তার কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই মাতলা নদীর বিভিন্ন অংশ মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। এটা শওকত মোল্লার ভাই আবু তা জোর করে সরকারি জায়গার ওপরে এটা হোটেল বানিয়েছে। এখানে তো মাতলা নদী ছিল, সেই নদী, হ্যাঁ, নদীর চর একটা, এটা নদীর চর। শওকত মোল্লার বউ এবং হচ্ছে আরও সব বাহিনী আছে, জোর পূর্বে এইসব ফিশারি জায়গা, তারপরে ওই সব দখল, হাউস সব দখল। পুলিশ আমাদের কথা শুনিনি এবং থানার মধ্যে আমাদের ঢুকতে দেয়নি সে সময়। কেন? বিধায়ক বলে? হ্যাঁ, বিধায়ক বলে, এবং পুলিশ তো ওনাদের ছিল, তার জন্য আমাদের ঢুকতে দেয়নি। বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছ। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা প্রচুর মোটামুটি 5000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে। এমনকি শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে রেস্তোরাঁ এদিন হানা দেয় এনআইএ, সেটিও মাতলা নদীর একাংশ দখল করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। ওনার অপোজিটে ওনার নিজের ভাই একটা বিশাল বড় একটা বিল্ডিং করছে 5 স্টার হোটেলের সমান। এখানে প্রায় 63 বিঘের জমির উপরে অনেক টাকা সম্পত্তি শওকত মোল্লার স্ত্রী বানু মোল্লা নিজে বিক্রি করেছে। সম্পূর্ণ এর জন্য দায়ী শওকত মোল্লা এবং শওকত মোল্লার ঘনিষ্ঠরাও, শওকত মোল্লার স্ত্রীও। পুরো খালটা বন্ধ করে রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যা ইচ্ছা করেছেন। কোনটা আমি মস্তানি, আমি থাকি যেখানে উনি দাঁড়িয়েছিলেন ভোটে ভাঙড়ের মধ্যে। গতবার ক্যানিং পূর্বের বিধায়ক হওয়া সত্ত্বেও এবারের বিধানসভা নির্বাচনে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বের বদলে ভাঙড়ে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু সেখানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর কাছে 32,000-এর বেশি ভোটে হেরে যান তিনি। রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূলেরও, ক্ষমতায় এসেছে বিজেপি, আর এই আবহেই শওকত মোল্লার বাড়ির নতুন রং নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কেন বলছেন যে রাজনৈতিক রং চেষ্টা করছে? ওরা সিপিএম থেকে টিএমসিতে এসেছিল, যেভাবে সেইভাবে মনে করছে যে আমি ফের টিএমসি থেকে বিজেপিতে আসবে। রাতারাত্রি উনি মানে ওনার ঘরের রংগুলো চেঞ্জ করছে। কোনটা দেখ, এদিকে আসুন, কোনটা দেখেন। এটা গেরু রং যেটা করছে, এইটা জানলা টানলাগুলো করছে। মানে কবে হয়েছিল? এই 3 দিন আগে। শওকত মোল্লাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লা তো কালকে দেখলাম যে ঋতুব্রত ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেছিল। তাহলে ঋতুব্রতর কাছে গিয়ে তো কিছু লাভ হয়নি, হলো কি? শওকত মোল্লার খোঁজ এখনো পায়নি এনআইএ। আবির দত্ত, সমীরণ পাল ও কৌশিক কাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে 3 তৃণমূল বিধায়ককে আদালতে ডেকে হাতের লেখার নমুনা নেওয়া হলো। মোট 13 জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তার মধ্যে বৃহস্পতিবার অরূপ রায়, বাহারুল ইসলাম ও শুভাশিস দাসের হাতের লেখা নমুনা নেওয়া হয়েছে। রাজ্য রাজনীতির ইতিহাসে লজ্জাজনক বেনজির কাণ্ড। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতেও জড়িয়েছে তৃণমূল। কারচুপির পর্দাফাশ করেছেন তৃণমূলেরই 2 বিধায়ক। তদন্তে নেমেছে সিআইডি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার 3 তৃণমূল বিধায়ককে আদালতে ডেকে হাতের লেখার নমুনা নেওয়া হলো। হ্যান্ডরাইটিং এর সমস্যা যেটা নিয়ে হয়েছিল সেইটা নিয়েই ভেরিফাই করার জন্য আমায় ডেকেছে। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই করা সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। এরপর সই জালিয়াতি নিয়ে তৃণমূলেরই 2 বিধায়ক ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা অভিযোগ জানান। মোট 13 জন বিধায়কের সই নকল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। কি এত দুর্নীতি সেগুলো সামনে আসছে, বিভিন্ন জায়গায় জনরোষ, মানুষ নানান রকম প্রশ্ন করছে। তার সেটা কি এনাফ ছিল না যে তার উপরে আবার একটা সই জালিয়াতির কাণ্ড করতে হলো দলকে? বৃহস্পতিবার 13 জন বিধায়কের মধ্যে 3 জনকে তলব করা হয় ব্যাংশাল আদালতে।
হাওড়া মধ্য তৃণমূল বিধায়ক অরূপ রায়, ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম ও মহেশতলা তৃণমূল বিধায়ক শুভাশিস দাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া প্রস্তাবে এই 3 বিধায়কের সই নকল কিনা জানতে সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে তাদের হাতের লেখা নমুনা নেওয়া হয়। এই নিয়ে তদন্ত চলছে, আমি এই নিয়ে কিছু বলবো না। আপনারা কি আজকে নমুনা দিতে এসেছিলেন? সেটা কোর্টের কাজ, সহযোগিতা নিশ্চিতভাবে সেটা কোর্টের কাজ। আমরা তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়ার মাঝখানে কিছু বলবো না। সই জালিয়াতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাত 8টা নাগাদ ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছে যায় সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জমা দেওয়া প্রস্তাবে তৃণমূলের সচেতক হিসেবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবে যেদিন বিধায়করা সই করেছিলেন সেদিন ঠিক কি হয়েছিল সে বিষয়ে ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর সূত্রে। সইজাল কাণ্ডে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও সোমবার হাজিরা দেননি তিনি। আগামী সোমবার ফের ভবানী ভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। চুরি, তোলাবাজি ও জমি দখলের অভিযোগে ইন্টালির বিধায়ক ও বিধানসভার বিরোধী ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। ইন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সন্দীপন সাহা। অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটাকে তো প্রমাণ করতে হবে। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো পথে হেঁটে বিধানসভার বিরোধী উপদলনেতা হয়েছেন। তৃণমূলের বিধায়ক হয়ে তৃণমূলের এই সই জালিয়াতি ফাঁস করেছেন। এহেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হলো। এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল সন্দীপন সাহার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। এন্টালির সাধারণ জনতা তারা সন্দীপন শাহ আর ওনার বাবা স্বর্ণকমল শাহর নামে এফআইআর এখানে রেজিস্টার করিয়েছে কমপ্লেন দিয়ে। এই সমস্ত ম্যাটারের যা আমরা তথ্য দিয়েছি, ইডি এগুলো ম্যাটারে ইনভেস্টিগেশন করবে। এতগুলো ইলিগাল কনস্ট্রাকশন বাপ বেটা চারদিকে করিয়েছে। একজন প্রার্থী হেরে গেল, সে হার স্বীকার না করতে পেরে সে আজকে লোকজন নিয়ে এসে আমার বাড়ি, যেই বাড়িতে আমার পরিবার থাকে, এটা গণতন্ত্রের কোথায় লেখা আছে? সে কেন এরকম ডেসপারেট হয়ে উঠছে যে একজনের বাড়িতে চলে আসতে হচ্ছে? অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটাকে তো প্রমাণ করতে হবে। এই যে রাস্তা, এখানে প্রচুর বিজেপির কর্মী সমর্থক চলে আসে এবং আসার পর তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তী ক্ষেত্রে তারা এখান থেকে চলে যায়, কিন্তু তারপরও এই গোটা এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তাদেরকেও এই এলাকা দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় 1000 খানিক মানুষ হবে, ম্যাটাডোর ভরে ভরে লোক এনে এখানে নেমে আমার বাড়িতে ঢুকেছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুকান্ত মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। প্রায় 10% পঞ্চায়েতে শুরু হবে স্পেশাল অডিট। পঞ্চায়েত দফতরে কর্মরত কোনো কর্মী বা আধিকারিক এক জায়গায় 3 বছরের বেশি থাকলে তাকে অবিলম্বে বদলি করা হবে। বৃহস্পতিবার বৈঠকে জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি পঞ্চায়েতে নিয়োগ নিয়েও বার্তা দিয়েছেন তিনি। প্রায় 10% পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি, যেখানে স্পেশাল অডিট করা হবে কতটা ঠিকঠাক চলছে। বেনিয়ম, দুর্নীতি, তছরূপ তৃণমূল জমানায় রাজ্যের একাধিক গ্রাম পঞ্চায়েতে এমন ভুরি ভুরি অভিযোগ উঠেছে। পালাবদলের পর এবার গ্রাম পঞ্চায়েতগুলিতে শুরু হচ্ছে স্পেশাল অডিট। আপাতত প্রায় 10% পঞ্চায়েতে শুরু হবে স্পেশাল অডিট, জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট শুরু হয়েছে, যাতে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যাগুলির চিহ্নিতকরণ ও সমাধান করা যায়। নিয়মিত অডিট হয়, তার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আপনারা দেখছেন এত অনিয়মিততা হয়েছে, দুর্নীতি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সমস্ত এই 3339টা পঞ্চায়েতে ইমিডিয়েট অডিট করা সম্ভব নয়। তাই প্রায় 10% পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি, যেখানে স্পেশাল অডিট করা হবে কতটা ঠিকঠাক চলছে। পঞ্চায়েত দপ্তরে কর্মরত কোনো কর্মী বা আধিকারিক এক জায়গায় 3 বছরের বেশি থাকলে তাকে অবিলম্বে বদলি করা হবে বলে জানালেন পঞ্চায়েত মন্ত্রী। যাতে স্বচ্ছভাবে কাজ হয় তার জন্য কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে একই স্থানে 3 বছরের বেশি সময় ধরে কর্মরত পিআরআই কর্মীদের বদলি করতে হবে। এরকম প্রায় 1100-এর বেশি কর্মী আছেন, যাদেরকে এই মাসেই ট্রান্সফার হবে। পঞ্চায়েতে 3টি স্তরে বর্তমানে 11,000-এর বেশি পদ খালি রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660
এবং জেলা পরিষদে 558। এর মধ্যে মন্ত্রিসভার বৈঠকে 6536টি পদে নিয়োগের অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। এই যে 6000 6500 পোস্টের জন্য অনুমতি পাওয়া গেছে, তার জন্য কোনো সংস্থাকে আমরা নিয়ে যেভাবে অন্যান্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া চলে, তারা এসে এই পরীক্ষা সঞ্চালন করবেন, তারা এটা করবেন, আর সেই অনুযায়ী পুরোপুরি স্বচ্ছভাবে যাতে হয় তার ব্যবস্থা করা হয়। তৃণমূল আমলে বন্ধ থাকা একাধিক প্রকল্প যেমন 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক নির্মাণ ফের শুরু হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল আমলে কথা হলেও তাজপুরে গভীর সমুদ্র বন্দর হয়নি। এই প্রেক্ষাপটে তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়ে প্রকল্প নিয়ে আলোচনা শুরু করল নতুন সরকার। আদানি গোষ্ঠীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূল সরকারের আমলে তাজপুরে গভীর সমুদ্র বন্দরের স্বপ্ন সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রকল্প নিয়ে নতুন আশার আলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়কে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। তৃণমূলের আমলে পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2022 সালে রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু 2023 সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে তাজপুরে বন্দর নির্মাণের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য শিল্পপতিদের উদ্দেশ্যে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তারপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি সেই প্রকল্পের। এরই মধ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে। বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানির সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই ওঠে প্রকল্পের প্রসঙ্গ। আমরা দায়িত্ব নেওয়ার পরে মূল্যায়ন করতে গিয়ে দেখেছি, এ বিষয়ে গতকাল আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভাইবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। আজকে আমাদের মিটিংয়ের এজেন্ডা এটা ছিল, যেটা বাস্তবসম্মত হবে। 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো, পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই দেশের 17টি জায়গায় চলাচল করে দ্রুতগতির আধুনিক জলযান ওয়াটার মেট্রো। এবার সেই তালিকায় জুড়তে চলেছে কলকাতার নামও। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, সেখানে আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এছাড়াও কলকাতায় বেশ কয়েকটি গঙ্গার ঘাট সংস্কারেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাগবাজার ঘাট, আহিরিতলা ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট, এই ঘাটগুলির মধ্যে 2টি বিউটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট হওয়ার পথে। বাকি 4টাও টেক আপ করতে বলা হয়েছে এবং দুর্গাপুজো পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে। সুন্দরবনের বিভিন্ন দ্বীপ সংস্কারেরও উদ্যোগ রাজ্য সরকার দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুমন ঘরাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।